ওই স্ক্রিনটা স্যার চলে গেছে, ওই যেটা হ্যাঁ পিপিটির হ্যাঁ জানি জানি, স্ক্রিনটা। এই যে এবার এসে গেছে তাই তো। হুম। ওকে, তুমি তোমারটা মিউট করে দাও, যদি কিছু বলার থাকে তখন করে দেবে, ঠিক আছে, আনমিউট করে। ওকে, ফ্যাক্ট, ভ্যালু অ্যান্ড অবজেক্টিভিটি। আমরা এখানে আজকে যেটা পড়া শুরু করবো সেটা হচ্ছে যে ফ্যাক্ট, ভ্যালু অ্যান্ড অবজেক্টিভিটি আর দ্য থ্রি টার্মস অফ গ্রেট ডিবেট অ্যান্ড সিগনিফিকেন্স ইন সোশিয়োলজি। তার মানে আমরা জানতে পারছি যে ফ্যাক্ট, ভ্যালু অ্যান্ড অবজেক্টিভিটি এই তিনটে টার্মই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং তার সিগনিফিকেন্স আছে ইন সোশিয়োলজি। Some sociologists are of the view that sociology as a discipline uses facts objectively, while others claim that values are deep-rooted in any sociological investigation. লাইনটা আমরা আবার পড়বো। Some sociologists are of the view that sociology as a discipline uses facts, তার মানে সমাজতত্ত্ব ফ্যাক্টকে কিভাবে ব্যবহার করে, অবজেক্টিভ ওয়েতে ব্যবহার করে। অন্যদিকে কি বলছে, অন্যেরা কি বলে, ভ্যালুজ আর ডিপ রুটেড ইন এনি সোশিওলজিক্যাল ইনভেস্টিগেশন। তার মানে আমি যদি কোনো একটা টার্মকে অবজেক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারি তাহলে সেই টার্মটা কি, সেটা হচ্ছে ফ্যাক্ট। তার মানে ফ্যাক্ট ক্যান বি ইউজড অ্যাজ অবজেক্টিভ ইন অবজেক্টিভ ওয়ে। ওকে, ফ্যাক্টকে অবজেক্টিভ ওয়েতে ব্যবহার করা যায়, এর মানে হচ্ছে উম, কেউ তাহলে ওটাকে বায়াসড ওয়েতে ব্যবহার করতে পারবে না, রাইট? তার মানে ফ্যাক্টকে কেউ বায়াসড ওয়েতে ব্যবহার করতে পারবে না। কিন্তু যদি থাকে ভ্যালু, ভ্যালু মানে এক একটা মানুষের এক এক রকম। তোমার ভ্যালু সিস্টেম আলাদা, আমার ভ্যালু সিস্টেম আলাদা, কারণ ভ্যালু কোথা থেকে আসে, ভ্যালু আসে সিচুয়েশন থেকে, সোসাইটি থেকে, কালচার থেকে। তাই প্রত্যেকটা মানুষের ভ্যালু আলাদা হয়। তাহলে এটুকু আমরা বলতে পারি, সোশিওলজিতে যদি আমরা ফ্যাক্টকে ইউজ করি তার মানে আমরা কোথাও না কোথাও সোশিওলজি স্টাডিটা অবজেক্টিভ ওয়েতে করছি। আর সোশিওলজি স্টাডিটা যদি আমি ভ্যালু ওরিয়েন্টেড ওয়েতে করি তাহলে কোথাও না কোথাও আমার স্টাডিটা অবজেক্টিভ ওয়েতে হচ্ছে না, সাবজেক্টিভ সাবজেক্টিভ ওয়েতে হয়ে যাচ্ছে। ওকে, দ্য ডিবেট ওভার ফ্যাক্টস এন্ড ভ্যালু স্যার, এন্ড দেয়ার, হ্যাঁ বলো। ভ্যালু কামস ফ্রম, আমি নোট ডাউন করছি একটু, ভ্যালু কামস ফ্রম সার্কামস্টান্সেস। সোসাইটি এন্ড কালচার, আচ্ছা আচ্ছা, ঠিক value আছে, comes বলুন। from society and culture as well as social circumstances. Okay, ওকে ওকে ওকে। the debate over facts and values and their true place in sociology makes it important to analyze the meaning and put it in the right perspective in relation to sociology. তাহলে আমরা এটাই আজকে বোঝার চেষ্টা করব, ফ্যাক্ট বেশি সিগনিফিকেন্ট না ভ্যালু বেশি সিগনিফিকেন্ট, সোশিয়োলজির ক্ষেত্রে কোনটা বেশি সিগনিফিকেন্ট, কোনটা আমরা অবজেক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আজকে আমরা এটা বোঝার চেষ্টা করব। কিন্তু আমরা প্রথমেই জেনে নিলাম বা বুঝে নিলাম, ফ্যাক্ট ক্যান বি ইউজড ইন অবজেক্টিভ ম্যানার, বাট ভ্যালুজ আর ডিপ রুটেড ইন সোসাইটি, ইন কালচার। সো ভ্যালুজ মে বি বায়াসড ইন নেচার, কিন্তু ফ্যাক্টকে বায়াসড নেচারে ব্যবহার করা হয় না, আমরা সেটাকে সাধারণত সোশিওলজিতে অবজেক্টিভ ওয়েতে ব্যবহার করি। ওকে, ডিসিপ্লিন জিনিসটা কি, এবার আমরা শিখবো হোয়াট ইজ ডিসিপ্লিন। বলছে আ ডিসিপ্লিন ইজ আ বডি অফ নলেজ হুইচ হ্যাজ সার্টেন বেসিক কম্পোনেন্টস লাইক ফ্যাক্টস, কনসেপ্টস, থিওরিজ। তার মানে ডিসিপ্লিন বলে আমরা যদি জিনিসটা শুনে থাকি, আচ্ছা তুমি কখনো শুনেছো যে সোশিয়োলজি ইজ এ সাবজেক্ট অর ডিসিপ্লিন? সোশিয়োলজি কি, সাবজেক্ট না ডিসিপ্লিন? ডিসিপ্লিন। কেন আমরা ডিসিপ্লিন ডিসিপ্লিন বলি? শুনেছি, তার মধ্যে ফ্যাক্টস আছে, কনসেপ্টস আছে, থিওরিজ আছে। তার মানে জিনিসটা অনেকটা বড়, ঠিক হুম। আছে, যে যখনই আমি বলছি যে দ্যাট ইজ আ ডিসিপ্লিন, তার মানে সাবজেক্ট কথাটা কোথাও না কোথাও ন্যারো, ডিসিপ্লিন কথাটা বড়। তাহলে আ ডিসিপ্লিন ইজ আ বডি অফ নলেজ হুইচ হ্যাজ সার্টেন বেসিক কম্পোনেন্টস। তার মানে কি কি দিয়ে তৈরি হয়, ফ্যাক্ট দিয়ে তৈরি হয়, কনসেপ্ট দিয়ে তৈরি হয়, থিওরিজ দিয়ে তৈরি হয়। ওকে, দে আর লাইক বিল্ডিং ব্লকস অফ দ্য ডিসিপ্লিন। তাহলে এইগুলো দিয়ে একটা ডিসিপ্লিন তৈরি হয়। নোট করতে থাকো, হ্যাঁ, ছোট ছোট করে ট্রি আকারে যেইভাবে সুবিধা হয়। Now, fact. Fact is derived from the Latin word factum, which means something made or done. It is regarded as an empirically verifiable observation. টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে আমার পেনটা মানে পেনটা আমার ঠিকঠাক নেই, ঠিক আছে, পেন ট্যাপটা যেহেতু আজকে আমার কাজ করবে না, সেই কারণে আমি আজকে কিছু মার্ক করতে পারছি না। বাট যে যে টার্মগুলো আমি বলছি সেগুলো একটু তুমি মার্ক করে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, আমি হাইলাইট করছি। আচ্ছা, কোথা ওকে। থেকে এসেছে, ফ্যাক্টাম থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড ফ্যাক্টাম, তার মানে হুইচ মিনস সামথিং মেড অর ডান, মানে যেটা কিনা হয়ে গেছে। এইবার বলছি ইট ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান
এম্পেরিক্যালি ভেরিফায়েবল অবজারভেশন, এই এম্পেরিক্যালি ভেরিফায়েবল অবজারভেশন টার্মটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ কি? তার কারণ হচ্ছে এম্পেরিক্যাল কথাটার মানে কি? বাংলা বলেছিলাম অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। অভিজ্ঞতা তার লব্ধ মানে জ্ঞান। যা চোখে দেখা যায়, অনুভব করা যায়, অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায়, দ্যাট ইজ সামথিং এম্পেরিক্যাল। ভেরিফায়েবল, হোয়াট ইজ ভেরিফায়েবল? যেটা তার মানে যতবার খুশি আমি ভেরিফাই করতে পারবো, ইজ ইট ট্রু অর ফলস। ভেরিফায়েবল অবজারভেশন, যে কোথাও একটা ঘটেছে শুনলাম তা নয়, অবজার্ভ করতে পারবো, এইটা হচ্ছে ফ্যাক্ট। তার মানে বুঝতে পারছো যে ফ্যাক্টের যে অবজেক্টিভিটি, ফ্যাক্টের যে তার মানে সত্যতাটা, ঠিক আছে, বা গুরুত্বটা সেটা কতটা বেশি, তার কারণ কি সেটা ঘটছে। এম্পেরিক্যালি ভেরিফায়েবল অবজারভেশন or state of affairs that can be agreed upon as real, definite and uncontrovertible। তো তিনটে টার্মই এখানে ইম্পর্টেন্ট। কি কি আছে? রিয়েল, ঠিক আছে, তার মানে একদম বাস্তব। ডেফিনাইট মানে কি? ডেফিনাইটের সিনোনিমস আমি বলতে পারি কনক্রিট, মানে কোন রকম কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস না, একদম কনক্রিট জিনিস ডেফিনাইট। অ্যান্ড ইনকন্ট্রোভার্টিবল মানে একটা, মানে এটা যদি আমি সোজাটা করি তাহলে হচ্ছে কন্ট্রোভার্টিবল, যে কন্ট্রোভার্ট করা যায়, যে কোন রকম কেউ কোনো সোজা বাংলায় যেটাকে আমরা বলি নিখুঁত, নিখুঁত কথাটা হয়তো বাংলায় শুনেছো, ঠিক আছে, যে কেউ সেটার কোনো খুঁত বার করতে পারবে না। তাহলে বুঝতে পারছো ফ্যাক্টের গুরুত্বটা কতটা বেশি, ফ্যাক্ট জিনিসটা কতটা সিগনিফিকেন্সের দিক থেকে কতটা ইম্পর্টেন্ট। ওকে, ইট হ্যাজ ইটস ওন এক্সিস্টেন্ট অ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট। তার মানে ফ্যাক্ট তার নিজস্ব ইন্ডিপেন্ডেন্সি আছে এবং সেটা একটা আলাদা, মানে বলে না যে এখানে এক্ষেত্রে ফ্যাক্টের ক্ষেত্রে যখন ব্যবহার করছি ইট হ্যাজ ইটস ওন এক্সিস্টেন্স, মানে এটা কারোর উপর ডিপেন্ড করে না, এটা কারোর বায়াসনেসের উপর ডিপেন্ড করে না, এটা নিজের মতো চলে। বলে না যে ফ্যাক্ট কখনো কারোর উপর, ফ্যাক্ট কেন কারোর উপর ডিপেন্ড করবে? কারণ সেটা তো যেটা হওয়ার সেটা হবেই, যেটা হয়েছে সেটা হয়েছেই, ঠিক আছে। এই ডিপেন্ড করার কথাটা, ডিপেন্ড কথাটা আমি কেন ব্যবহার করলাম? এই ডিপেন্ড টার্মটা আসে কোথা থেকে জানো তো? যখন কোথাও বায়াসনেস থাকে, যে আমি কোনো একটা সোশ্যাল ফেনোমেনাকে কিভাবে দেখাবো, তখন এই ডিপেন্ডের কথাটা আসে। যে যেমন ধরো ডিভোর্স রেট বেড়ে যাওয়া, মানে ডাইভোর্স বেড়ে যাওয়া, এটা আমার উপর ডিপেন্ড করছে অ্যাজ এ সোশ্যাল রিসার্চার। আমি এটাকে কিভাবে দেখাবো? উইমেন এম্পাওয়ারমেন্ট হিসেবে দেখাবো, নাকি উইমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে বলে সোশ্যাল যে সোসাইটি যে ভেঙে পড়ছে সেই হিসাবে দেখাবো? তার মানে এইটা যদি আমি দেখাবো বলছি, তার মানে দ্যাট ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ সামথিং ডিফারেন্ট। ফ্যাক্ট আমাকে আমার উপর ডিপেন্ড করে না, ফ্যাক্ট নিজের মতো একটা হয়। Facts can be perceived by our skills and audiovisual senses in a similar manner। আসলে ফ্যাক্ট জিনিসটাকে আমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি। Facts remain the same in every situation and for all observers, and objective facts constitute the subject matter of natural sciences। কথাটা আমি আবার রিপিট করছি, তোমার জন্য যে ফ্যাক্টটা সেম, আমার জন্য সেই ফ্যাক্টটা সেম। মানে কি? তুমি বললে যে জোয়ার আজকে হবে 5:35 আমি বললাম যে না, জোয়ার আজকে হবে 5:45। তুই বললে চল তাহলে আমরা গিয়ে এক্সামিন করি যে জোয়ার আজকে কখন হবে, জোয়ার ভাটা, ঠিক আছে। আমরা গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ালাম, ঠিক আছে, যেখানে কিনা এই জিনিসগুলো মাপা যায়। দেখলাম যে ঠিক 5:35 জোয়ার এলো। এই যে 5:35 এলো, জোয়ার এলো, চলেও গেল। তারপরে যদি তুমি আর্গিউ করো যে দেখলি তো 5:45 বলেছিলাম না, 5:45 এলো, এটা কি তাহলে ঠিক না ভুল? ভুল। কারণ জোয়ার এসে নিজে প্রমাণ করে দিয়ে গেছে যে সে 5:35 হবে না, 5:45 হবে। তার মানে কি? জোয়ারটা হলো ফ্যাক্ট। এটা তোমার উপর আমার উপর ডিপেন্ড করেনি, সে নিজের মতো ঘটেছে। আর এইটা সবার সামনে ঘটেছে। এটা এমন কোনো বিষয় না যে আমার সামনেই শুধু হবে আর কারোর সামনে হবে না, আমিই শুধু প্রমাণ করতে পারবো আর কেউ প্রমাণ করতে পারবে না। এই কারণে ওই টার্মটা ছিল ভেরিফায়েবল, যে কেউ ভেরিফাই করতে পারবে। Facts remain the same in every situation and for all observers। যেটা সত্য, যেটা ফ্যাক্ট, ফ্যাক্টের কোনো আমি বাংলা করছি না, যেটা ফ্যাক্ট সেটা সবার জন্য ওই ফ্যাক্টটাই থাকে, সেটা বদলে বদলে যায় না, এক একজনের ফ্যাক্ট এক এক রকম হয় না, ঠিক আছে। সেই কারণেই সূর্য কখন ওঠে, সূর্য কখন অস্ত যায়, H2SO4 কিভাবে তৈরি হয়, জল কিভাবে তৈরি হয়, বিভিন্ন মৌলগুলোর মধ্যে রিয়াকশন কি করে হয়, এইগুলো এক একটা ফ্যাক্ট। কোথায় দেখা যায়? ন্যাচারাল সায়েন্সে দেখা যায়। এত অব্দি ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। ওকে, few examples of facts: population, urbanization, class struggle, roles। পপুলেশন বাড়ছে,
পপুলেশন ডিফিউশন হচ্ছে, আমাদের দেশে পপুলেশন ডিভাইডেন্ট হয়েছিল, আরবানাইজেশন হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, নির্দিষ্ট ক্লাস স্ট্রাগল রয়েছে, বুর্জুয়াজি প্রোলেতারিয়েট রয়েছে, বিভিন্ন ক্লাস বেসড রোল রয়েছে, এগুলো ফ্যাক্ট। এগুলো কেউ অস্বীকার করতে পারবে না, এগুলো কেউ নিজের মতো করে দেখাতে পারবে না, এগুলো ভেরিফায়েবল ফ্যাক্টস। ওকে, কিসের এক্সাম্পল দিল দেখো তোমাকে, তোমাকে সোশ্যাল সায়েন্সের এক্সাম্পল দিল, তোমাকে কিন্তু ন্যাচারাল সায়েন্সের এক্সাম্পল দিতে পারতো, আমি যেগুলো এতক্ষণ বলছিলাম, সূর্য কখন ওঠে, সূর্য কখন অস্ত যায়, জ্বর হয় কখন, ভাটা হয় কখন, কোন কেমিক্যালে কি রিয়াকশন হয়, সেই এক্সাম্পল দেয়নি। কারণ সোশ্যাল সায়েন্সেও ফ্যাক্ট থাকে, সেটা বোঝানোর জন্যই তোমাকে কিসে এক্সাম্পলটা দিল, তোমাকে এক্সাম্পলটা দিল সোশ্যাল সায়েন্সের ভাষায়। ঠিক আছে, এইবার মজার বিষয় হচ্ছে এই ফ্যাক্টকে কেন্দ্র করে ইমানুয়েল ডুরখাইমের তত্ত্ব আছে। ঠিক আছে, কি তত্ত্ব? আমরা যখন ডুরখাইম পড়বো তখন তো এলাবোরেট ওয়েতে পড়বোই, কিন্তু এখন একটু আমরা দেখে নেব যে আসলে এই ফ্যাক্টের গল্পটা কি ছিল। Sociologists like Emil Durkheim made similar attempts and gave the concept of social facts. Positivists use this concept for the new discipline sociology, which said this subject laid in the bedrock of facts and empirical knowledge. According to Durkheim, social facts are the subject matter of the discipline. To make sociology a science, attention should be paid only on factual analysis and not on subjective interpretation. ডুরখেইমের নাম আমরা পড়েছি, কোথায় পড়েছি আমরা? ডুরখেইমের নামটা পড়েছিলাম কিন্তু ফাংশনাল লিস্টের মধ্যেই বেসিক্যালি। সেখানে আমরা দেখেছিলাম যে এক যেমন অগাস্ট কোট চেষ্টা করছিলেন যে সমাজতত্ত্বকে বিজ্ঞানের আলোকে দেখানোর, ঠিক সেরকম ডুরখাইমও চেষ্টা করছিলেন। ডুরখাইমেরও এটা উদ্দেশ্য ছিল যে সমাজতত্ত্বে যেন কোনো রকম সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন না থাকে, সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন থাকবে না। তাহলে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন থাকবে না মানে সমাজতত্ত্ব কি দ্বারা চলবে? ফ্যাকচুয়াল অ্যানালিসিস দ্বারা চলবে। তার মানে সোশ্যাল ফ্যাকচুয়াল অ্যানালিসিস, সমাজে যা ঘটছে পিওরলি তার এম্পিরিক্যাল ভেরিফায়েবল অবজারভেশনের উপর ভিত্তি করে আমরা যখন সোসাইটিটাকে অ্যানালাইজ করব, এটা তার মানে হচ্ছে সোশিওলজি। সমাজ অ্যাকর্ডিং টু ডুরখাইম তাহলে সমাজতত্ত্বকে আমরা কি দিয়ে অ্যানালিসিস করব? সোশ্যাল ফ্যাক্ট দিয়ে। স্যার টার্মটা কি বুঝে গেল? বললেন? সোশ্যাল ফ্যাকচুয়াল অ্যানালিসিস। হ্যাঁ, সোশ্যাল ফ্যাকচুয়াল অ্যানালিসিস। দেখো এখানে লেখা রয়েছে যে হুম। সোশিওলজি আ সায়েন্স অ্যাটেনশন শুড বি পেইড অনলি অন ফ্যাকচুয়াল অ্যানালিসিস। ঠিক আছে, তার মানে কি সোসাইটাল জিনিস স্টাডি করব, কি দ্বারা স্টাডি করছি? মানে কি করছি? অ্যানালিসিস করতে চাই। কেমন অ্যানালিসিস? ফ্যাকচুয়াল অ্যানালিসিস। কেমন অ্যানালিসিস নয়? উই উইল ইগনোর দ্য সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল পারসেপশন। নোট করে নাও যে as a sociologist according to Durkheim we will আমরা এটা হচ্ছে কি বলবো যে কোন রকম বলে না যে ধারে কাছেও ঘেঁষতে না দেওয়া। ঠিক আছে, we will avoid any kind of subjective interpretation মানে তোমার মনে হলো তাই চলবে না। ইন্ডিভিজুয়াল পারসেপশনস, তোমার মনে হচ্ছে তাই চলবে না। সো we will strictly avoid subjective interpretation as well as individual perceptions. Okay, however, this overemphasis on the use of facts came under criticism, and there is no agreement among sociologists that which social facts were universal. দেখো আমরা যা পড়ছি, এতদিন ধরে যা পড়ছি, একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, প্রত্যেকটা জিনিসেরই। স্যার হ্যাঁ বলো। একটু একটু ব্যাক করুন, আমার না নেটওয়ার্কটা ডিস্টার্ব হচ্ছিল, আমি শুনতে পেলাম না। ওই ফ্যাকচুয়াল অ্যানালিসিস অব্দি হয়ে গেল পুরোটা, ওই পয়েন্টটা, তারপরে কি বললেন? হ্যাঁ, তারপরে জাস্ট এটা শুরু করলাম। যে হচ্ছে জাস্ট রিডিংটা পড়লাম। রিডিংটা পড়ার পরে আমি কথাটা শুরু করেছিলাম যে দেখো এতদিন অবধি আমরা যতগুলো আ টপিক বা কনসেপ্ট পড়েছি প্রত্যেকটারই ক্রিটিসিজম পেয়েছি। আমরা ফাংশনালিজম পড়েছি, সেখানে ক্রিটিসিজম পেয়েছি। পজিটিভিজম পড়েছি, সেখানে ক্রিটিসিজম পড়েছি। অগাস্ট কোট কি বলছে তার ক্রিটিসিজম আছে। ঠিক সেইভাবেই ডুরখেইমও একটা জিনিস বলছেন, তো অবশ্যই তারও ক্রিটিসিজম থাকবে। বোঝা গেল? তো সেটাই বলছে যে however this over emphasis on the use of facts, যে এই যে ফ্যাক্টের উপর এত বেশি আমরা এমফাসিস দিচ্ছেন, মানে ডুরখাইম এত বেশি এমফাসিস করেছিল, এটা কিন্তু ক্রিটিসিজমের মধ্যে পড়ছিল। and there is no agreement among sociologists that which social facts are universal, যে কোন ফ্যাক্টটা সারা বিশ্বে হয়। একটা টার্ম আমরা পড়েছিলাম মনে আছে? ইউনিভার্সালিটি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিভার্সালিটি? ইউনিভার্সালিটি মানে সাধারণত সোশিওলজিস্টরা বা বেসিক্যালি বলতে গেলে ফাংশনাল থিওরিস্টরা
সমাজটাকে বাঁধার চেষ্টা করে কিভাবে, যে না এইটা এখানে হচ্ছে মানে এইটা পুরো পৃথিবী জুড়ে হচ্ছে, ঠিক আছে। অগাস্ট কি করেছিল, ল অফ থ্রি স্টেজেস, যে পুরো আমাদের পৃথিবীটাই নাকি এই এই তিনটে স্টেজের দ্বারাই অতিক্রান্ত হয়। কি কি ছিল, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল, পজিটিভ। সত্যিই কি তাই? প্রত্যেকটা সোসাইটি কি এই তিনটে স্তর ভেদ করে তারপর সামনের দিকে এগিয়ে যায়? তা তো না। হতেই পারে যে কোনো একটা সোসাইটি আজও থিওলজিক্যালে রয়েছে, কোনো একটা সোসাইটি আজও মানে পজিটিভে, মানে এখনোই পজিটিভে পৌঁছে গেছে, ঠিক আছে। আমি এক্সাম্পল হিসাবে সাধারণত বলি যে যারা ধরো আন্দামানের জারোয়া, তারা এখন অ্যাকর্ডিং টু অগস্ট কোন স্টেজে রয়েছে, আমরা অ্যাকর্ডিং টু অগস্ট কোন স্টেজে রয়েছি। তাহলে আমাদের গ্রোথটা তো একসাথে হচ্ছে না, তাহলে আমরা ইউনিভার্সালিটির গল্প আনবো কি করে? তো ডুরখাইমেরও এই সোশ্যাল ফ্যাক্টের যে তত্ত্বটা, সেটা ইউনিভার্সালিটির আন্ডারে, ক্রিটিসিজমের আন্ডারে পড়ে। যে কোন সোশ্যাল ফ্যাক্টকে আমি বলতে পারি যে না এটা সারা বিশ্ব জুড়ে হয়, ঠিক যেরকম ন্যাচারাল সায়েন্সে কি একটা জিনিস যেখানে হচ্ছে সব জায়গায় হচ্ছে। যেমন আমি তোমাদের এক্সাম্পল হিসেবে বলি যে নির্দিষ্ট চাপের তাপে উষ্ণতায় হাইড্রোজেন ও অক্সিজেন সেটাকে যদি আমি রিয়াকশন ঘটাই জল তৈরি হবে। কিন্তু ডুরখাইমের যে স্যার যেটা সোশ্যাল ফ্যাক্ট, সেটা তিনি বলছেন জার্মানে বা ইংল্যান্ডে বসে, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা সোশ্যাল ফ্যাক্ট নাই হতে পারে। তো এই ক্রিটিসিজম আছে। দেখো পরেরটাই হচ্ছে ক্রিটিসিজম, যে এই যে এতক্ষণ আমরা ফ্যাক্ট 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 আলোচনা করছি, ফ্যাক্টের কিছু এক্সাম্পল পেলাম, ফ্যাক্টের একজন থিঙ্কার পেলাম, ডুরখাইম যার নাম, তিনি ফ্যাক্টের বিষয়ে কিছু বললেন, তার আবার ক্রিটিসিজম। ওকে, there is no agreement among sociologists themselves that which social facts are universal, that is, capitalism as a social fact in any social system can be perceived differently by different scholars. বলছে এক্ষুনি যে জায়গাটা শেষ করলাম, কোন জায়গাটা শেষ করলাম, এক্ষুনি আমরা যে জায়গাটা শেষ করলাম সেটা হচ্ছে যে ইউনিভার্সালিটি। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, capitalism as a social fact in any social system can be perceived differently by different scholars. ধরো তুমি ক্যাপিটালিজমকে কিভাবে দেখো, তুমি ক্যাপিটালিজমকে কিভাবে দেখো অর্ণব? ক্যাপিটালিজম মানে তো আমি যতদূর জানি যে হায়ার ক্লাস পিপলরাই না মানে এটাকে তুমি সোসাইটি কিভাবে দেখো, ইন পজিটিভ ওয়ে অর ইন নেগেটিভ ওয়ে? নেগেটিভ ওয়ে। ওকে, তার মানে তুমি যদি তোমার সমাজে বসে পজিটিভিজম ক্যাপিটালিজমকে নেগেটিভ ওয়েতে দেখো, হতেই পারে অন্য একটা সমাজ এটাকে পজিটিভ ওয়েতে দেখে। তাহলে একটাই সোশ্যাল ফ্যাক্ট সবার জন্য ঠিক এটা আমরা বলতে পারি না। তার কারণ আমি যদি ধরে নিই যে ক্যাপিটালিজম ইজ আ পজিটিভ নোশন, একটু মিউট করে দাও। তাহলে আমি যদি ধরে নিই যে ক্যাপিটালিজম ইজ আ পজিটিভ নোশন, সেটা তাহলে তোমার জন্য ভুল হয়ে যাচ্ছে, কারণ অ্যাকর্ডিং টু ইউ ক্যাপিটালিজম ইজ আ নেগেটিভ নোশন। আবার তুমি যদি বলি, আমি যদি বলি যে দ্যাট ইজ দ্য সোশ্যাল ফ্যাক্ট দ্যাট ক্যাপিটালিজম ইজ আ নেগেটিভ নোশন, তাহলে অন্য কোনো সমাজ যেটা কিনা ক্যাপিটালিজমকে একটা পজিটিভ নোশন হিসেবে ধরে, তার কাছে কথাটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোনো একটা জিনিসকে সোশ্যাল ফ্যাক্ট বলতে পারি না। কোথায় বলতে পারি না? সোসাইটির আন্ডারে। কারণ একই সোসাইটিতে এক একটা সমাজ এক একটা ফ্যাক্টকে অন্য অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। তাই ঠিক যেরকম ক্যাপিটালিজমকে আমরা অন্যান্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, প্রত্যেকটা বিষয় সেগুলোকে অন্যান্যরা অন্যান্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। There is great difficulty in defining and giving a definite form of social fact. There is great difficulty in defining and giving a definite form to social facts. কোনো কিছু না ডিফাইন করা খুব মানে কষ্টের একটা বিষয়। কোথায়? ইন সোশ্যাল সায়েন্স। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ কালচার, তুমি বলতে পারবে। যদি আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ কালচার অ্যাকর্ডিং টু অকবার্ন অ্যান্ড নিমকফ, আর হোয়াট ইজ কালচার অ্যাকর্ডিং টু এনি আদার সোশিওলজিস্ট, সেটা আলাদা হয়। মানে আমি বলতে চাইছি সংস্কৃতি কি, এটা যদি তুমি কোনো একটা ডিকশনারি খোলো বা কোনো একটা বই খোলো, স্ট্যান্ডার্ড বই, দেখবে যে প্রায় ৬-৭ জনের ডেফিনেশন। কখনো মনে হয়েছে যে একটা কনসেপ্টের এতগুলো ডেফিনেশন কি করে হতে পারে? এর কোনো উত্তর আছে তোমার কাছে? না, তার কারণ হচ্ছে এক একজন এক এক রকম ভাবে দেখে। ভাবে ভাবছে। হ্যাঁ, এত সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইন সোশ্যাল সায়েন্স টু ডিফাইন এনি কনসেপ্ট। এটাই বলছে দেখো দ্বিতীয়টা, দেয়ার ইজ গ্রেট ডিফিকাল্টি ইন ডিফাইনিং অ্যান্ড গিভিং আ ডিফিনাইট ফর্ম অফ সোশ্যাল ফ্যাক্টস। যে যদি একটা কনসেপ্টকে ডিফাইন করতে এত কষ্ট করতে হয়, তাহলে ভাবো যে সোশ্যাল ফ্যাক্ট যেগুলো
সেটা মানলাম যে সোশ্যাল ফ্যাক্ট, কিন্তু সেটাকে ডিফাইন করব কি করে, সেটা ফর্ম বা আকারটা দেব কি করে, ঠিক আছে? Unlike scientific facts, social facts change their shape and meaning as the context changes. বলছে যে সায়েন্টিফিক ফ্যাক্ট গুলো না নিজেদের শেপ আর মিনিং চেঞ্জ করে না। মানে জল মানে বা 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 হচ্ছে যদি আমি বলি হিলিয়াম, হিলিয়ামকে তুমি যে কোনো জায়গায় নিয়ে যাও, হিলিয়ামের যে আহ, আয়তন বলো বা মিনিং বলো, শেপ মিনিং ওটা তো সেম থাকবে। যদি আমি বলি যে নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায়, ওই কথাটা বাদ দিয়ে যদি আমি বলি, কিন্তু এক একটা সোশ্যাল ফ্যাক্ট কনটেক্সট অনুযায়ী বদলে যায়। এই যে এখনই বললাম, এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে যে ধরো ডিভোর্স, ডিভোর্স হোয়াট ইজ ডিভোর্স, ডিভোর্স ইজ আ সোশ্যাল ফ্যাক্ট। ইফ ডিভোর্স ইজ আ সোশ্যাল ফ্যাক্ট, সো ওয়ান্স আপন আ টাইম ইন আওয়ার সোসাইটি ডিভোর্স কনসিডার করা হতো কিভাবে, ডিভোর্স খুব একটা বাজে জিনিস, ঠিক? সেটা আজও আছে, সেটা আজও সোশ্যাল ফ্যাক্ট, কিন্তু দেখো কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে। ডিভোর্স হচ্ছে মানে কোথাও না কোথাও আমরা ধরে নিই যে ঠিক আছে লাইফটা আবার নতুন ভাবে শুরু হচ্ছে, তার মানে এটা কিন্তু আর ওই বাজে জিনিস খারাপ জিনিস ওই জিনিসটা নেই। তার মানে দেখো কনটেক্সট চেঞ্জ হচ্ছে, সোশ্যাল ফ্যাক্টের কনটেক্সট চেঞ্জ হচ্ছে। দেখে ন্যাচারাল সায়েন্সে ফ্যাক্টের কনটেক্সট কখনো চেঞ্জ হয় না। So it was argued that sociology cannot be based on facts alone, as human consciousness is non-physical and cannot be measured. এই 4 নম্বরটাকে আমরা বলতে পারি মোরাল অফ দ্য স্টোরি। সুতরাং এইটুকু আমরা বুঝতেই পারছি যে হিউম্যান কনসিয়াসনেসটাকে শুধুমাত্র ফ্যাক্ট দিয়ে মাপা যাবে না। কেন মাপা যাবে না? কারণ দেখো তোমরা মানে এটা আগে জেনেছিলে যে হিউম্যান বিহেভিয়ার ইজ সাবজেক্টিভ ইন নেচার, দেয়ার থিঙ্কিং প্রসেস, দেয়ার অ্যাটিটিউড, দেয়ার বিহেভিয়ার্স, each and every behavior of human being is depend upon his subjective nature, right? যে তার নিজের চরিত্র ভাবনা চিন্তা সোশ্যালাইজেশন তার উপর ডিপেন্ড করছে। তাই আমি বৈজ্ঞানিক ওয়েতে সেটাকে মাপবো কি করে? সো ফ্যাক্ট as a tool of natural science, fact as a tool of natural science is very much applicable in ন্যাচারাল সায়েন্স, ঠিক আছে? ফ্যাক্ট একটা যদি আমি ধরে নিই এটা যন্ত্র, ফ্যাক্ট মানে একটা যন্ত্র, সেই যন্ত্রটা ন্যাচারাল সায়েন্সের জন্য দারুণ ফলপ্রসূ, বাট নট ইন সোশ্যাল সায়েন্স। কারণ এই 1 2 3 ক্রিটিসিজমটার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো কেন ফ্যাক্ট দ্বারা সমাজকে বোঝা বা ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা এতটা মুশকিল, ঠিক আছে? বলো এত অব্দি বুঝতে পারলে কিনা? হ্যাঁ, এবারে এই স্যার এই ক্রিটিসিজমটা পার্টিকুলার এমিলি ডার্কহেইমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তো? হ্যাঁ, একদম একদম। এমিলি ঠিক ডার্কহেইম আছে, ফ্যাক্টস রিলেটেড যা যা পয়েন্ট আউট করেছিলেন সেটার হ্যাঁ, ক্রিটিসিজম হচ্ছে এটা। একদম একদম। ঠিক আছে, হুম। এইবার আমরা আসছি ভ্যালু। ভ্যালু কোথায় ছিল? ফ্যাক্টের ঠিক পরেই আমাদের ভ্যালু ছিল। আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করবো? ফ্যাক্ট, ভ্যালু এন্ড অবজেক্টিভিটি। তার মানে আমরা দেখলাম ফ্যাক্ট জিনিসটা কোথাও না কোথাও খুব ভালো, কিন্তু এটা পিওর ওয়েতে সোশিওলজিতে ব্যবহার করা যাচ্ছে না, তার কারণে এর কিছু ক্রিটিসিজম আছে। ভ্যালু জিনিসটা কি? ভ্যালু আমরা বললাম ভ্যালু ইজ সাবজেক্টিভ ইন নেচার, ভ্যালুর সাথে আমাদের বায়াসনেস অ্যাড হয়ে যায়। এবার দেখি ভ্যালুর গল্পটা কি সোশিওলজির ক্ষেত্রে। ভ্যালু ইন সোশিওলজি রেফার্স টু সাবজেক্টিভ নেচার অ্যারাইজিং আউট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড বিলিফ। দেখো ফার্স্টটাই বলে দিচ্ছে ভ্যালু কোথা থেকে আসে? সাবজেক্টিভ নেচার। ভ্যালু ইজ আ সাবজেক্টিভ নেচার। কোথা থেকে আসছে? অভিজ্ঞতা এবং বিশ্বাস। মানুষের অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে জন্ম নিচ্ছে যে জিনিসটা, সেটাকে বলা হচ্ছে ভ্যালু। অবশ্যই বায়াসনেস থাকবে, তোমার ভ্যালু আলাদা আমার ভ্যালু আলাদা, বিকজ ভ্যালু কামস ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড বিলিভস। ওকে, ভ্যালুস ক্যান বি পার্সোনাল, কালচারাল, টেম্পোরাল অ্যান্ড সিচুয়েশনাল। তখন আমি কি কি টার্ম ইউজ করেছিলাম? তখন আমি বলেছিলাম সোশ্যাল অ্যান্ড কালচারাল, তাই তো? তুমি জিজ্ঞাসা করলে যে স্যার ভ্যালু কোথা থেকে আসে, আমি বললাম সোশ্যাল অ্যান্ড কালচারাল। এখন দেখো হুম তুমি হুম আরো কিছু টার্ম পেলে। ভ্যালুস ক্যান বি পার্সোনাল, কালচারাল, টেম্পোরাল। টেম্পোরাল মানে যেটা কিনা টেম্পোরারি, টেম্পোরাল অ্যান্ড সিচুয়েশনাল, ওই সিচুয়েশন স্পেসিফিক, ওই যে আমি বলছিলাম যে সিচুয়েশন ওয়াইজ আসে, অ্যান্ড মে নট রিমেন দ্য সেম ওভার আ পিরিয়ড অফ টাইম। মানুষের ভ্যালু বদলায়। তোমার এখন ভ্যালু এটা, তোমার ভ্যালু সিস্টেম এটা, আজ থেকে 10 বছর পর তোমার ভ্যালু বদলে যাবে। ভ্যালুকে আমি কি বলছি? আমি মূল্যবোধ বলছি, ঠিক আছে? তার মানে আমাদের যে মূল্যবোধটা আসে সেটা ব্যক্তিগত হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, সাময়িক হতে পারে, পরিস্থিতির উপর ভিত্তি করে হতে পারে, এবং দীর্ঘদিন ধরে সেটা সেম নাই থাকতে পারে। ওকে,
values represents what one believes and not necessarily what actually is. খুব ইম্পর্টেন্ট কথা। ভ্যালু মানে তুমি কি বিশ্বাস করো, ভ্যালু মানে সত্য নয়। ভ্যালু রিপ্রেজেন্টস হোয়াট ওয়ান বিলিভস, ভ্যালু কি রিপ্রেজেন্ট করে, তুমি যেটা বিশ্বাস করো, অ্যান্ড নট নেসেসারিলি হোয়াট অ্যাকচুয়ালি ইজ, আসলে সেই জিনিসটা কি সেটা কিন্তু ভ্যালু রিপ্রেজেন্ট করে না। They refer to socially accepted standards of desirability and undesirability. They refer to socially accepted মানে সমাজ যেটাকে মেনে নিচ্ছে বা মেনে নিচ্ছে না সেই ধরনের বিষয়টাকে যেটা ফুটিয়ে তুলছে সেটা হচ্ছে ভ্যালু। দেখো আমরা জানি প্রত্যেকটা সমাজে আলাদা আলাদা ভ্যালু সিস্টেম থাকে, ঠিক আছে। ধরো কোন একটা সমাজের ভ্যালু সিস্টেম হচ্ছে যে চুরি করা মহাপাপ, তো চুরি করা মহাপাপ যদি হয়ে থাকে তাহলে তুমি চুরি করবে না, তার মানে কি তোমার ভ্যালু সিস্টেম তোমাকে শেখাচ্ছে। আবার আমি এটাও বলতে পারি যে ডিজায়ারেবিলিটি কি, যে যদি তুমি চুরি করো তাহলে তুমি সমাজকে কখনো দেখাবে না যে তুমি চুরি করেছো বা করছো বা করবে। ডিজায়ারেবিলিটি নন ডিজায়ারেবিলিটি, ঠিক আছে। তার মানে ভ্যালু মানে সবসময় সমাজ স্বীকৃত। এটা আরেকটা টার্ম বলছি, সমাজ স্বীকৃত মানে সোশ্যালি ডিজায়ারেবল, ভ্যালু সবসময় সোশ্যালি ডিজায়ারেবল হয়। ওকে, for an individual or a society, they define what is important, worthwhile and worth aspiring for. For an individual or a society মানে ভ্যালু আমাদের কি দেখায়, ভ্যালু মানুষকে এবং সমাজকে দেখায় কি হওয়া উচিত। ধর্ম কি শেখায়, যে একটা আদর্শ মানুষ তুমি কি করে হতে পারবে, এটা ধর্ম শেখাচ্ছে না ধর্মের ভ্যালু শেখাচ্ছে। তার মানে কি ধর্মের মধ্যে সেই ভ্যালু সিস্টেমটা ইনপুট করা রয়েছে যেটা তোমাকে শেখাচ্ছে যে কি কি করা উচিত। ঠিক সেরকম সোসাইটাল যে ভ্যালু আছে সেটা মানুষ এবং সমাজকে শেখায় কি করা উচিত কি করা উচিত না। ভ্যালুস গাইড আওয়ার অবজেক্টিভস, গোলস, মিনস ফর সাচ গোলস অ্যান্ড আওয়ার অ্যাকশনস। তার মানে দেখো ভ্যালু দ্বারা আমাদের ঠিক হয়, এই যে তুমি হতে চাও, কি হতে চাও, তুমি আমলা হতে চাও, তুমি বিউরোক্রেট হতে চাও, তোমার গোলটা কে ঠিক করেছে, ভ্যালু, সোসাইটাল ভ্যালু। তুমি একজন আদর্শ আমলা হতে চাও, গোলটা কে ঠিক করেছে, ভ্যালু, সোসাইটাল ভ্যালু। বা তুমি মনে করো যে আমি যখন আমলা হব আমি কখনো ঘুষ নেব না, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, সোসাইটাল যে সমস্ত প্রবলেম গুলো আছে সেগুলো আমি মেটাবো, কে ঠিক করছে, ভ্যালু। সো of course value is subjective in nature, but basically value guides our goals. Okay, functionalists are of the view that values are for society and not for individuals because they act as a medium of social control. দেখো এইটা একটা কিন্তু ছোট্ট করে ক্রিটিসিজমও বটে। ফাংশনালিস্টরা কি বলছে, ফাংশনালিস্টরা আর অফ দ্য ভিউ দ্যাট ভ্যালুজ আর ফর সোসাইটি, বলছে যে ভ্যালু সিস্টেমটা সোসাইটির হয়ে মানুষকে কন্ট্রোল করে। আবার বলছি, ভ্যালু সমাজের হয়ে মানুষকে কন্ট্রোল করে, এটা আসলে মানুষকে নিয়ন্ত্রণ করার একটা হাতিয়ার মাত্র। এটা ক্রিটিসিজম হিসাবে বললাম আমি, তুমি ক্রিটিসিজম হিসাবে লিখতে পারো, ক্যারেক্টারিস্টিক্স হিসাবেও লিখতে পারো, যেটা সুবিধা। Early sociologists called for keeping individual values aside while doing social research as it affect an objective evaluation. প্রাথমিক যে মানে পূর্বেকার যে সমস্ত সমাজতত্ত্ববিদ ছিলেন তারা বলতেন যে কোনো যখন একটা গবেষণা করছো ভ্যালুটাকে সরিয়ে রাখো। কেন, ভ্যালু দ্বারা আমাদের রিসার্চটা এফেক্টেড হতে পারে। দেখো AFFECTS এফেক্টস অ্যান অবজেক্টিভ ইভ্যালুয়েশন। তুমি ইভ্যালুয়েট করছো, কেমন ইভ্যালুয়েশন, অবজেক্টিভ ইভ্যালুয়েশন, যেখানে কোনো সাবজেক্টিভ বায়াসনেস আসবে না। সেখানে যদি তোমার ভ্যালু থাকে, ভ্যালু ইটসেলফ ইজ এ সাবজেক্টিভ থিং, তোমার যে অ্যানালিসিসটা সেটা সাবজেক্টিভ হয়ে যাচ্ছে মানে ভুল হয়ে যাচ্ছে। সেই কারণে আর্লি সোশিওলজিস্টরা সবসময় ভ্যালু সিস্টেমটাকে সরিয়ে রেখে গবেষণা করার কথা বলতেন। It's ভ্যালুস, also an criticism. হ্যাঁ 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 হ্যাঁ, এটা এগুলো মানে দেখো এটা একটা মজার জিনিস, কোনটাকে তুমি ক্রিটিসিজম হিসেবে ব্যবহার করবে আর কোনটাকে ক্যারেক্টার হিসাবে মানে ক্যারেক্টারিস্টিক্স হিসাবে, সেটা সম্পূর্ণ যে লিখছে তার উপর ডিপেন্ড করছে। তো আমরা যখন পড়বো আমরা যদি এইভাবে ভেবে ভেবে পড়ি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা দিয়ে ধরিয়ে দিলাম, বাদ বাকিগুলো যখন আমরা এগোতে থাকবো তুমি নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, হ্যাঁ স্যার, আপনার স্ক্রিনটা কিন্তু আটকে গেছে। মানে আমি যে বলছি যে সেই স্ক্রিনটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আহ দাঁড়াও একটু পজ করে নি তাহলে, কারণ দুটো তিনটে ফোন আসছিল। না, ওটাতে কোনো অসুবিধা নেই, মানে আমার অসুবিধা। ওকে,
values are a medium of social control. They are associated with ideological thinking. Sorry, 7 নম্বরটা মিস গেছে। Early sociologists call for keeping individual, আচ্ছা 7 নম্বরটা হয়ে গেল। 8 নম্বর, values are a medium of social control, এটা আমরা অলরেডি পড়েছি, ফাংশনালিস্টরা এটা বলেছে। They are associated with ideological thinking. What is valuable for a communist may not hold worth capitalist. ভ্যালু জিনিসটা কি এক একটা মানুষের জন্য এক এক রকম, যেটা কমিউনিস্টের জন্য যেটা ভ্যালুয়েবল সেটা ক্যাপিটালিস্টের জন্য ভ্যালুয়েবল নাই হতে পারে। Critical theorists argue that values in society are also the dominant values. সমাজে কোন ভ্যালুটা চলে, যেই ভ্যালুটা মানুষকে দাবিয়ে রাখে, এই ধরনের ভ্যালুই কিন্তু সমাজে প্রচলিত। আমি এক্সাম্পল হিসেবে ধরো আমাদের সমাজের কথা বলতে পারি। আমাদের সমাজে যে ভ্যালু সিস্টেম গুলো চলছে, এটা করা উচিত, এটা করা উচিত না, কোনটা না, আমাদের সমাজের ডমিনেন্ট কালচার যেটা আছে সেটা। যদি আমি ধরে নিই যে আমাদের সোসাইটির ডমিনেন্ট হিন্দু কালচার, তাহলে দেখো আমাদের ভ্যালু সিস্টেম সেই অনুযায়ী চলবে। আমি যদি ধরে নিই যে আমাদের সোসাইটির ডমিনেন্ট কালচার হিন্দু না হয় অন্য কিছু হতো, তাহলে সেই সোসাইটিতে সেই ভ্যালু সিস্টেম চলতো, সবাই সেই ভ্যালু সিস্টেম মেনে চলতো। ঠিক আছে, তার মানে এটা নিয়ম যে সবসময় যে আর কি ডমিনেন্ট ভ্যালু হয় সেই ভ্যালুটাই সবার উপর চাপানো থাকে। কারণ আমরা অলরেডি পড়েছি অ্যাকর্ডিং টু ফাংশনালিস্ট ভ্যালু একটা মিডিয়াম অফ সোশ্যাল কন্ট্রোল। ওকে, এইবার এখানে একটা সুন্দর জিনিস আসছে, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে পড়ছি। ফার্স্ট এক্সাম্পলটা বলছি। এক্সাম্পল, রিসেন্ট টেররিস্ট অ্যাটাকস হুইচ দ্য ওয়ার্ল্ড is facing. Sociologists try to understand why terrorists use violent means to achieve political ends. Here the answer lies in the values apart from the facts. সমাজতাত্ত্বিক, আচ্ছা এটা তাহলে আমি বুঝে গেলাম যে সমাজে প্রত্যেকটা মানুষের ভ্যালু আলাদা। তাই যদি হয়, এবার সোশিয়োলজিস্টরা কি বোঝার চেষ্টা করবে, কার ভ্যালু কি। এইবার ওই প্রথম বুলেটটা পড়ো। Sociology itself has commitment to specific value orientations. Further, while studying social action, sociologists are also interested in people's own reasons for action. আমরা কোনো অ্যাকশন কেন করি, অ্যাকশন কথাটা এসছে অ্যাক্ট থেকে। Why do we act? আমরা অ্যাক্ট করি ফ্রম আওয়ার ভ্যালু সিস্টেম, যে আমাদের ভ্যালু একটা অ্যাক্ট করতে বলে তাই আমরা সেই অ্যাক্ট করি। এখানে কিন্তু অ্যাক্ট মানে অভিনয় না, হ্যাঁ, এখানে অ্যাক্ট মানে বলছে ক্রিয়া। তুমি যে কোনো ক্রিয়া করো সেটাকে বলা হচ্ছে অ্যাকশন। সো ইউ আর দ্য অ্যাক্টর। সো বিইং অ্যান অ্যাক্টর, ইউ আর অ্যাক্টিং জাস্ট বিকজ ইউর ভ্যালু সিস্টেম ইজ সেইং সো। ঠিক আছে, তোমার ভ্যালু সিস্টেম এটা বলছে তাই তুমি করছো। এটা যে কোনো ভ্যালু হতে পারে, রিলিজিয়াস ভ্যালু, কালচারাল ভ্যালু, পার্সোনাল ভ্যালু, টেম্পোরাল ভ্যালু, সিচুয়েশনাল ভ্যালু, বাট তোমার ভ্যালু বলছে তাই তুমি করছো। তাহলে সোশিওলজিস্টরা কি স্টাডি করার চেষ্টা করে, যে তুমি যে অ্যাকশনটা করছো সেটার পেছনে তোমার রিজনটা কি। কারণ ওই রিজনটা যদি বুঝে যায় তাহলে ভ্যালু সিস্টেমটা বুঝে যাবে। এই পয়েন্টটা ফার্স্ট বুলেটটা বোঝা গেল কি গেল না। এক্সাম্পল হিসেবে কি বলছে, যে টেররিস্ট অ্যাটাক গুলো যে হয়, সে টেররিস্ট তারা দেখার চেষ্টা করে যে এই যে টেররিস্টরা যে অ্যাটাক করে তারা অ্যাটাক কেন করে, তাদের ভ্যালু সিস্টেমটা কি, যে এই অ্যাটাকটা করার মাধ্যমে তারা কি প্রমাণ করতে চায় বা তারা কি করতে চায়। বলো, বুঝতে পারলে কি পারলে না। হ্যাঁ মানে তাদের মানে তাদের ভ্যালুটা তারা বুঝতে পারে তাদের অ্যাকশনের মাধ্যমে। রাইট, এবার এবার এবারে তুমি একটা অ্যাকশনের ভেবে দেখো। এবারে অ্যাকশনের মাধ্যমে ভ্যালুটা অ্যাকশনের মাধ্যমে প্রকাশ করে। ভ্যালুটা, এবার হ্যাঁ, রাইট দে হ্যাভ রাইট সার্টেন গোলস টু অ্যাচিভ ইট। রাইট রাইট। এবার যদি তুমি একটু এই টেররিস্ট অ্যাটাক দিয়েই ভেবে দেখো, যে টেররিস্টরা অ্যাটাক কেন করে, তার কারণ তারা মনে করে যে এইভাবে যদি তারা মৃত্যুবরণ করে তারা জান্নাতে যাবে, বা তারা মনে করে যে যারা কাফির তাদেরকে মেরে দেওয়াই যায়। এটা আমি কোন অ্যাঙ্গেল দিয়ে বললাম, এটা আমি বললাম যে কোনো টেররিস্ট যদি হয় সে ইসলাম ভ্যালু মানে ইসলামিক ভ্যালু, যদিও ইসলামিক ভ্যালু এই জিনিসটা শেখায় না, কোনো যদি টেররিস্ট হয় যে সে ভুল ইসলামিক ভ্যালু দিয়ে শিখে এসেছে, তখন তার কাছে তার ভ্যালু সিস্টেম হচ্ছে এইটা, সেই কারণে সেই জিনিসগুলো করছে। আবার আমি যদি ধরি যে বিভিন্ন সময় দেখো আমেরিকা বা বিভিন্ন প্রগতিশীল দেশগুলোতে হঠাৎ করে কোনো একজন মানুষ বন্দুক নিয়ে ঢুকে যাচ্ছে, স্কুল কলেজের ছেলে মেয়েদের গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে, করে নিজে সুইসাইড করছে। না, তার উদ্দেশ্য কি, যে সে হয়তো অন্য ধর্মের, সে হয়তো খ্রিস্টান ধর্মের বা সে হতে পারে হিন্দু ধর্মের, তার উদ্দেশ্য হচ্ছে যে না, আমি
যেইভাবে কষ্ট করে বেঁচে আছি, আমি মরে যাওয়ার আগে আরো কিছু জনকে মেরে দিয়ে আমার সেই কষ্টের অবসান ঘটাবো। তার মানে কি, তার এই অ্যাকশন গুলোর পেছনে এক একটা ভ্যালু আছে। এবার এই ভ্যালু গুলো কখনো সোসাইটাল আসে, কখনো কালচারাল আসে, কখনো রিলিজিয়াস আসে। ওকে। In the case of societal, Maoist, they have also their value, and which is degrading as per their thinking. That's why they are doing such heinous works. সেটা হচ্ছে যে ওই যে মাও যে দং এর যে চিন্তা ভাবনা, সেগুলোর দ্বারা তারা প্রভাবিত। মাও যে দং, ঠিক আছে? তার মানে মাও জেদং এর যে চিন্তা ভাবনা ছিল সেটা তাদের মধ্যে ঢুকেছে, তাই তারা সেই জিনিসগুলো করতে চাইছে। তাহলে ভ্যালু সিস্টেম কি দ্বারা চালিত হচ্ছে? মাও জেদং এর যে বক্তব্যগুলো ছিল। এবার ধরো মাও জেদং এর যে বক্তব্য, সেটাকে তারা পজিটিভ ওয়েতে নিয়েছে না নেগেটিভ ওয়েতে নিয়েছে, না ভুলভাবে নিয়ে ভুলভাবে Mhm. অ্যাক্ট করছে, সেটা আলাদা বিষয়। বাট ভ্যালু সিস্টেমটা কোথা থেকে এসছে? মাও জেদং থেকে। মাও জেদং এর ওই অনুযায়ী চলে বলেই তাদের মাওবাদী বলে। ঠিক আছে? ওকে। Howard Baker, in his 1967 address, "Whose Side Are We On?" argued that depriving social sciences of values will be like taking the very soul away from the disciplines. খুব important প্রশ্ন আসছে আমি। If sociologists did not promote social values, sociology will be dominated by the values of the ruling class. খুব ইম্পর্টেন্ট একটা এবং সেন্সিটিভ জায়গা। বলছে দেখো, সোসাইটিতে সবসময় তুমি বাইপোলার পাবে, যে এই মানুষটার নেগেটিভ ভ্যালু, এই মানুষটার পজিটিভ ভ্যালু, বা এই ধরো কমিউনিস্ট, এই ধরো প্রলেতারিয়েত। আমি কার পক্ষে, আমরা কার পক্ষে, এর কি কোনো উত্তর থাকতে পারে? যে তাহলে আমি ক্যাপিটালিস্টের পক্ষে যাব না কমিউনিস্টের পক্ষে যাব? তুমি যদি বলো স্যার ক্যাপিটালিস্টের পক্ষে যাব না, ওরা বদমাস, তাহলে যে বদমাশি করছে তার নিজস্ব কিছু ভ্যালু আছে, আর যে অত্যাচারিত হচ্ছে তার নিজস্ব কিছু ভ্যালু আছে। সোশিওলজিস্ট কার ভ্যালু ওরিয়েন্টেশন, মানে কার ভ্যালু দিয়ে চলবে, আমরা কার পক্ষে, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ একটা প্রশ্ন। ঠিক আছে? এক। দ্বিতীয়ত বলছে, ইফ সোশিওলজিস্ট ডিড নট প্রমোট সোশ্যাল ভ্যালু, বলছে সমাজতত্ত্বের উচিত সোশ্যাল ভ্যালু ক্রিয়েট করা। কেন? সমাজতত্ত্ব অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ ডিসিপ্লিন যদি সোশ্যাল ভ্যালুকে প্রমোট না করে, তাহলে যে বা যারা ক্ষমতাবান তারা নিজেদের ভ্যালুকেই সমাজের উপর চাপিয়ে দিয়ে সেটাকে সোসাইটাল ভ্যালু বানিয়ে দেবে। আবারও বলছি, যে সোশিওলজিক্যাল ভ্যালু মানে সেটা ভালো হবে। সেই কারণেই বলছে যে সোশিওলজিস্টদের উচিত নিজস্ব একটা ভ্যালু সিস্টেম তৈরি করা এবং সেটাকে প্রমোট করা। নইলে সোসাইটিটাকে যে নেগেটিভ এনার্জি ডমিনেট করছে, তারা নিজেদের ভ্যালু সিস্টেমটাকে পুরো সমাজের উপর চাপিয়ে দেবে। এই কথাটা বলে শেষ হচ্ছে আমাদের ভ্যালু পার্ট। বলো এত অব্দি কোনো সমস্যা আছে কিনা? না, আমি একটা নোট ডাউন করছি। হ্যাঁ, এই যে হাওয়ার্ড বেকার তো এই কথাটা বলছেন যে সোশিওলজিক্যাল ভ্যালু শুড বি গুড, সো দ্যাট ইট শুড বি প্রমোটেড। লাস্টে আপনি একটা কথা বললেন, কারা এটাকে ডাউন করতে পারে না হলে আদারওয়াইজ। ডমিনেটেড বাই দ্য ভ্যালু অফ দ্য রুলিং ক্লাস। রুলিং আচ্ছা। ক্লাস। এবার দেখো, রুলিং ক্লাস মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারা বাজে হবে, ভুল হবে, নেগেটিভ হবে, এক্সপ্লয়েটেড, মানে এক্সপ্লয়েট করবে তারা, তারা ডমিনেটিং হবে নেচারে। ঠিক আছে? রুলিং ক্লাস। হুম, হুম, হুম। এইবার আমরা আসি লাস্ট, অবজেক্টিভিটি। দেখো, অবজেক্টিভিটি কথাটা আমি বহুবার আগে আলোচনা করেছি। কার থ্রুতে আলোচনা করেছি? অবজেক্টিভিটি মানেই তার উল্টো দিকে আসে সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি, অবজেক্টিভিটি। এবার এখানে আমরা এইভাবে বোঝার চেষ্টা করব যে অবজেক্টিভিটিটা সোশিওলজিতে কিভাবে আসে। Objectivity is an approach in which the attitude of an investigator is detached, unprejudiced, value-free, and free from biases. মানে পাতি বাংলা ভাষায়, নিজস্বতা কিছু থাকবে না, চোখের সামনে যেটা দেখছো সেটাকেই তুমি একদম নন প্রেজুডিক্যাল হয়ে, তোমার কোনো রকম কোনো ভ্যালু সেটাকে বাদ দিয়ে, বায়াসনেসটাকে বাদ দিয়ে তুমি সেটাকে তুলে আনছো। একদম পাতি কথা। It focuses upon a goal or the object and avoids distractions. It focuses upon a goal or the object. মানে কি, এর একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, তাই যে সমস্ত জিনিস এটাকে ডিস্ট্রাক্ট করতে পারে সেটাকে অ্যাভয়েড করে। আচ্ছা বলো তো, কোন কোন জিনিস ডিস্ট্রাক্ট করতে পারে? তুমি একজন রিসার্চার, তোমার একটা গোল আছে, তোমাকে গোল দেওয়া হলো যে না, এইখানে গিয়ে এই ডেটাটা তুলে আনো। তোমাকে কোন কোন জিনিস ডিস্ট্রাক্ট করতে পারে? উম, মানে আপনি আপনি ফিজিক্যালি কোথাও গিয়ে ডেটা তুলে আনার কথা বলা হয়েছে, তাই তো?
হ্যাঁ, এবার তুমি তুলতে গেলে সেখানে বলছে যে একজন যে রিসার্চার সে তার ডিস্ট্রাকশন গুলোকে অ্যাভয়েড করবে। কোন ধরনের ডিস্ট্রাকশনের কথা বলা হচ্ছে? সোশ্যাল ডিস্ট্রাকশন। হ্যাঁ, যেটা কিনা তার ভ্যালুর মাধ্যম দিয়ে আসবে। না, তুমি ভ্যালুর মাধ্যম দিয়ে আসবে মানে ভ্যালুটা তখনই আসবে যখন অপোনেন্ট সাইড থেকে ডিস্ট্রাকশনটা ক্রিয়েট করা হবে। এক্স্যাক্টলি, যে তুমি মানে একটা আপনার বস্তিতে গেছো, সেখানে দেখছো যে হুম কতগুলো হুম বাচ্চা ভিক্ষা করছে, তোমার দেখে খুব মায়া হলো। এই যে তোমার মায়া হলো, তুমি ডিস্ট্রাক্টেড হয়ে গেলে। কেন? কারণ ইট ইজ দেয়ার বিজনেস। আসলে এটা একটা ইন্ডাস্ট্রি তাদের। ভিক্ষাবৃত্তিটা আসলে কিছু মানুষ সেটাকে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে, যে এদের কাজই যে বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করানো, এবং বাচ্চারাও জানে যে আমি এটা করি এবং এটা বেশ আমি মজা পাই, আমি নিজে খেটে কিছু করব না। কিন্তু তুমি যখন ডেটা তুলতে গিয়ে আহারে বাচ্চাগুলো ভিক্ষা করছে এইটা যে তুমি করলে, ঠিক আছে, তার মানে তুমি ডিস্ট্রাক্টেড হলে। ওই যে বলে না যে হুম। সোসাইটি দ্বারা, তার মানে কি দেখো, সমাজের দ্বারাই এক্স্যাক্টলি ডিস্ট্রাক্টেড হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও ডিস্ট্রাক্ট করছে আমাকে আমার ভ্যালু। ঠিক আছে, তার মানে অবজেক্টিভ হতে গেলে সবসময় নিজের ভ্যালুটাকে সরিয়ে রাখতে হবে। ওকে। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো বাচ্চাদের মানে তারা তাদেরকে কিছু খাবার কিনে দিতে চাইলে তারা খাবারটা নিতে চায় না, টাকাই দেয় না, তাই এরকম ভাবেই মানে এক্স্যাক্টলি, ইন্ডাস্ট্রি এরকম ভাবে এক্স্যাক্টলি। শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তার মানে কি, তোমাকে পুরোপুরি এটা আমরা তাহলে কি হবে, সোশিয়োলজিস্ট মাস্ট হ্যাভ টু বি ভ্যালু ফ্রি। ওকে, তার কোনো ভ্যালু থাকবে না। ওকে, values are the biases and subjectivity, and they flow from preconceived notions like caste, gender, culture, religion, and ideology. সোজা কথায়, ভ্যালু থাকে না এমন কোনো কিছু নেই। ঠিক আছে, আমাদের কোনো না কিছু, কোনো না কোনো জিনিস নিয়ে ভ্যালু থাকেই থাকে। দেখো, তোমার আমার মধ্যেও কাস্ট কেন্দ্রিক কিছু ভ্যালু আছে। যেমন ধরো জেনারেল যারা, তারা বিশ্বাস করে আমরা জেনারেল তাই আমাদের কিছু হয় না, আমরা যদি রিজার্ভ কোটা হতো তাহলে আমাদের কত কিছু হতো। তার মানে কি, ভ্যালু রিগার্ডিং কাস্ট। জেন্ডার ওরিয়েন্টেড কিছু আমাদের ভ্যালু থাকে। আমরা মেয়েরা বিশ্বাস করে যে আমরা মেয়ে বলে আমাদের কিছু হচ্ছে না, যদি আমি ছেলে হতাম তাহলে হয়তো আমি অনেক কিছু করতাম। ভ্যালু রিগার্ডিং জেন্ডার। আমরা এই প্রশ্নেই যাচ্ছি না যে সেটা সত্যি না মিথ্যে, কিন্তু প্রত্যেকটা সোসাইটাল ফ্যাক্টের কোনো না কোনো ভ্যালু থাকে। কাস্ট, জেন্ডার, কালচার, রিলিজিয়ন, ইডিওলজি, প্রত্যেকটার একটা নিজস্ব ভ্যালু থাকে। এটাকে আমরা মানে সাধারণত অ্যাভয়েড করতে পারি না। রবার্ট বিয়ারস্টেড একটা কথা বলছে, তিনি ডিফাইন করছেন, ঠিক আছে, কি ডিফাইন করছেন অবজেক্টিভিটিটাকে? Objectivity means that conclusions arrived at as a result of inquiry and investigation are independent of the race, color, creed, occupation, nationality, religion, moral preferences, and political predisposition of the investigator. উনি কমা দিয়ে দিয়ে অনেকগুলো শর্ত দিয়েছেন যে সাধারণত কোন কোন জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে। রেস, কালার, creed, occupation, nationality, religion, moral preferences, political predisposition। অর্থাৎ এমন প্রত্যেকটা জায়গা থেকে যেখান থেকে আমাদের ভ্যালু আসে, এবং সেই ভ্যালুগুলো সাবজেক্টিভ ওয়েতে আসে এবং আমাদের চিন্তা ভাবনাকে ডমিনেট করে, সেই প্রত্যেকটা জিনিসকে সরিয়ে রেখে আমরা যখন ইনভেস্টিগেশন করব, দ্যাট ইজ অবজেক্টিভিটি। ওকে, objectivity is one of the pillars of scientific method and the core of positivism। এটা হচ্ছে আসল কথা। তার মানে বেসিক্যালি সায়েন্স চলে অবজেক্টিভিটির উপর ভিত্তি করে। অবজেক্টিভিটি ইজ ওয়ান অফ দ্য পিলার্স অফ সায়েন্টিফিক মেথড অ্যান্ড দ্য কোর অফ পজিটিভিজম। কারণ আমরা পড়েছিলাম পজিটিভিজম কিন্তু অবজেক্টিভিটির উপর ভিত্তি করেই চলে। Objectivity in social research can be improved by various scientific methods like double blind in research. Objectivity in social research can be improved by various scientific method। এবার আমি এটা বুঝে গেলাম যে ঠিক আছে, অবজেক্টিভিটি ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অবজেক্টিভিটিটাকে কি সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করা যায়? বলছে যায়, কিন্তু অ্যাপ্লাই করার সেটা নির্দিষ্ট ধরন থাকবে। মেথডস লাইক ভার্স্টেন আর মেড ইউজ অফ, যে তার মানে একটা ধরন আছে, সেই ধরনটার নাম কি বললো? ভার্স্টেহেন, VERSTEHEN। কার মেথড? এই মেথডটা হচ্ছে ওয়েবারের মেথড। ওয়েবেরিয়ান মেথড নোন অ্যাজ ভার্স্টেহেন, এটার দ্বারা নাকি অবজেক্টিভিটি মেনটেন করা যায়। ওয়েবারের ভার্স্টেহেন।
Objectivity in social research touches upon many dimensions of investigation, and there are areas of objectivity in methodology where objectivity is still desirable for outcome. Purely subjective investigation will lead to high inconsistency in results and will result in unfruitful sociological research. লাস্টের দুটো বুলেট আলোচনা করে দিচ্ছি। বলছে যে তুমি প্রথমেই ধরে নাও যে তোমার মধ্যে কিছু সাবজেক্টিভ বায়াসনেস আছে। তুমি যখন এটা স্বীকার করে নেবে যে তোমার মধ্যে কিছু সাবজেক্টিভ বায়াসনেস আছে, তখন কোথাও না কোথাও তোমার অবজেক্টিভ ওয়েতে কোনো একটা ডেটা ইনভেস্টিগেট করতে সুবিধা হবে। কারণ তুমি যদি পুরো অ্যানালিসিসটাই সাবজেক্টিভ ওয়েতে করো তাহলে সেটা ভুল। তুমি যদি মনে করো যে না না আমার মধ্যে কোনো রকম সাবজেক্টিভ বায়াসনেসই নেই, তাহলে সেটাও ভুল। তাহলে তোমাকে আগে নিজেকে বুঝে নিতে হবে যে তোমার মধ্যে কোন কোন সাবজেক্টিভ বায়াসনেস আছে। একমাত্র তখনই তুমি এই অবজেক্টিভিটিকে মেথোডোলজির মধ্যে ইউজ করে অ্যানালিসিস করতে পারবে সোসাইটাল কনসেপ্টগুলোকে। এইটা আমাদের শেষ হলো অবজেক্টিভিটি। দেখো এখানে একটা টার্ম লেখা রয়েছে, এখানে কিন্তু লেখা নেই যে ক্রিটিসিজম অফ অবজেক্টিভিটি, এখানে লেখা রয়েছে লিমিটেশনস অফ অবজেক্টিভিটি। এবার এই ক্রিটিসিজম আর লিমিটেশন কি এক না আলাদা? যখন সেটা তার মানে লিমিটেশনস মানে হচ্ছে কোনো কিছু তার রেখা ক্রস করছে, তখনই লিমিটেশনস এর বাইরে আছে, তার মানে সেটা ভুল হচ্ছে, তার মানে ওটা ক্রিটিসিজমটাই তুলে ধরা হচ্ছে। আমি বললাম যে আমি তোমার নামে অনেকগুলো ক্রিটিসিজম করলাম, আর আমি তোমার কিছু লিমিটেশন বললাম, দুটো কথার পার্থক্য কি? আমি তোমার কিছু ক্রিটিসিজম করছি মানে তুমি যে কমপ্লিটলি কাজগুলো ভুল। করতে পারো, আমি তোমার ক্রিটিসিজম করছি মানে তুমি যে কাজগুলো করতে পারো আমি সেই কাজগুলোর ভুলগুলো তুলে ধরছি, ঠিক? আমি তোমার লিমিটেশন বলছি মানে তুমি যে কাজগুলো করতে পারো না আমি সেই কাজগুলো বলছি। দুটো আলাদা। কিভাবে আলাদা? ক্রিটিসিজম মানে তুমি যেগুলো করছো সেগুলোর ভুল, অর্থাৎ আমি বলতে পারি যে তুমি পড়াশোনা করছো না, আমি বলতে পারি তুমি সকালে দেরি করে ওঠো, আমি বলতে পারি যে তুমি তুমি সারাদিন হয়তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যস্ত থাকো। কি করে বলতে পারছি? কারণ তোমার তুমি যেগুলো করছো তার উপর ভিত্তি করে যেটা বলছি দ্যাট ইজ ক্রিটিসিজম। লিমিটেশন মানে যেটা তুমি করতেই পারছো না, সেগুলো আমি বললাম যে অর্ণব সকালে উঠে 5 কিলোমিটার দৌড়াতে পারে না, ঠিক আছে? যে অর্ণবের উচিত ছিল যে হচ্ছে আরো সকালবেলায় ওঠার, ও আরো সকালে উঠতে পারছে না। তার মানে লিমিটেশনস এর ধরনটা আর ক্রিটিসিজমের ধরনটা কিন্তু আলাদা হয়। ক্রিটিসিজম মানে আবার বলছি, ক্রিটিসিজম মানে তুমি যেটা করছো তার ভুল, লিমিটেশন মানে তুমি যেটা করতে পারোই না বা করতে পারবে না সেই কথাগুলোকে আমি বলছি। যেমন ধরো আমার লিমিটেশন কি, আমি 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 রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারবো না, দ্যাট ইজ মাই লিমিটেশন। আমি হঠাৎ করে আর 6 ফুট হয়ে যেতে পারবো না, দ্যাট ইজ মাই লিমিটেশনস। ঠিক আছে? তো অনেক জায়গায় ক্রিটিসিজম আর লিমিটেশনকে সিনোনিমাস ওয়েতে ইউজ করলেও সাধারণত এই ক্রিটিসিজম আর লিমিটেশনের পার্থক্যটা, বেসিক পার্থক্যটা মাথায় রেখো, কেমন? এটা এটা স্যার অনেক মানে সোসিওলজির কোশ্চেনে অনেক কোশ্চেনই এই কনফিউজ করার জন্য লিমিটেশন আর ক্রিটিসিজম দিয়ে কোশ্চেন আসতেই পারে। হ্যাঁ, তোমাদের তো অনেকগুলো টার্মই আসে, কমেন্ট আসে, ডিসক্রাইব আসে, এরকম ভাবে এই টার্মগুলোর উপরই আমাদের বেসিক্যালি কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, চলো শুরু হচ্ছে। Choice of topic and problem definition for sociological research should be made objectively. However, personal preferences play an important role here. Example, the problem of defining scope of sociology is viewed differently by different scholars. Max Weber, in his The Methodology of Social Sciences, argued that value can tolerate it at this level, but there should be value neutrality in the later stage of the research. Point number একটা ভালো করে বুঝিয়ে দিই। তুমি যে জিনিসটার উপর গবেষণা করতে চাইছো, মেবি সেখানে তোমার ভ্যালু কাজ করছে। যে তুমি বললে যে আমি আহ, বৈষ্ণব ধর্মের উপর গবেষণা করতে চাই, ওকে। ওয়েবার বলছে তার মেথোডোলজি অফ সোশ্যাল সায়েন্সে যে অবভিয়াসলি এই স্টেজটায় ভ্যালু দ্বারা ডোমিনেট আমরা হতে পারি, বাট ইন দ্য লেটার স্টেজ, পরবর্তী ধাপগুলোতে যেন আমাদের ভ্যালু না আসে। তার মানে তুমি যখন কোন একটা টপিক সিলেক্ট করছো, কোন টপিকের উপর গবেষণা করবে, সেখানে ভ্যালু আসুক, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তুমি সেই বিষয়টার উপর গবেষণা করছো সেখানে যেন ভ্যালু না আসে। এক, in the collection of fact stages,
Facts stage also various methods like primary and secondary research pose issue of choice, and many of highly subjective collection of facts depends upon the ability of the investigators. Example, interviewing method suffers from problem of values of both the interviewer and the interviewee. এবার বিষয় হচ্ছে যে তুমি কিভাবে ডেটাগুলোকে কালেক্ট করছো, সেখানেও কিন্তু ভ্যালু থাকতে পারে। একজন ইন্টারভিউর উপর, মানে যে আর কি ইন্টারভিউ নিচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করে যে সে ডেটাটা কার থেকে তুলবে, কিভাবে তুলবে। ফর এক্সাম্পল ধরো তুমি হয়তো এরকম ভিডিও বহু দেখেছো যে স্বাধীনতা দিবসে সবার মুখের সামনে মাইক ধরে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বলুন তো স্বাধীনতা দিবস কবে, বলুন তো আমাদের 5 জন শহীদের নাম। সাধারণত কাদের দেখানো হয়? সাধারণত দেখানো হয় যারা বলতে পারছে না, রাইট? তো এক্ষেত্রেও তো গল্পটা তাই যে তুমি কার উপর গবেষণাটা করছো, কাকে জিজ্ঞাসা করছো, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে, মানে কোথাও না কোথাও সেটাকে তুমি নিজের মতো করে ম্যানিপুলেট করছো, ঠিক? হ্যাঁ। Representation or interpretation of facts can also be colored by personal biases. Example, caste or class may be viewed as functional by one scholar and dysfunctional by another. কোন কোন তুমি একদম অবজেক্টিভ ওয়েতে স্টাডি করলে কিছু ফ্যাক্ট পেলে, কিন্তু এই ফ্যাক্টটাকে তুমি কি রঙে কিভাবে মানুষের সামনে রাখবে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করছে অনেক কিছু। ফর এক্সাম্পল, অ্যাকর্ডিং টু এম.এন. শ্রীনিবাস বা জি.এস. ঘুরে, কাস্ট ইজ ভেরি মাচ ফাংশনাল ফর আওয়ার সোসাইটি। যে কাস্টের একটা অপরিসীম গুরুত্ব আছে, যে কাস্ট সিস্টেমটা আমাদের সমাজের শৃঙ্খলাকে ধরে রেখেছিল। কিন্তু দেখো, ইজ ইট দ্য রিয়েল ফ্যাক্ট? না, এর আরেকটা দিক হচ্ছে যে কাস্ট হচ্ছে মোস্ট এক্সপ্লয়েটেটিং একটা স্ট্রাকচার, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তাহলে দেখো ফ্যাক্ট একই, কিন্তু শ্রীনিবাস কিভাবে দেখালেন বা এবং অন্যান্যরা আর দেশাই কিভাবে দেখালেন, ঠিক আছে? এইটা হচ্ছে ধরন, যে অবজেক্টিভ ওয়েতে আনার পরেও তুমি কিভাবে দেখাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার রেজাল্টটা অন্য হয়ে যাচ্ছে। Formulation of theories is also distorted by various viewpoints and is not always supported by the facts. Durkheimian and Marxian theories attempt to explain the same phenomena in opposite terms. তুমি কিভাবে একটা নির্দিষ্ট ফ্যাক্টের উপর ভিত্তি করে থিওরি বানাচ্ছ সেটাও আলাদা। ডুরখেইম আর মার্কস একই জিনিস বলার চেষ্টা করছে কিন্তু ভিন্ন ভাবে, দুজনের পথ আলাদা। আমরা কি পড়েছি? আমরা ফাংশনাল থিওরি পড়েছি, আমরা কনফ্লিক্ট থিওরি পড়েছি। কি জিনিস? কিন্তু দুজন দু রকম ভাবে একটা জিনিসকে বোঝার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। ঠিক একইভাবে, যে তার মানে অবজেক্টিভ ওয়েতে কিছু তুমি আনছো ঠিকই, কিন্তু তোমার ফর্মুলেশন অফ থিওরি সেটা যদি ডিফারেন্ট হয়, সবটাই তোমার বদলে যাবে। The choice of testing tools to validate theories is also subjective, since you cannot do social research in a confined environment like a. Okay, the choice of testing tools to validate theories is also subjective, since you cannot do social research in a confined environment like a laboratory. There is always subjectivity in choosing appropriate testing environments. Next কি পাচ্ছি পয়েন্ট, এনভায়রনমেন্ট। মানে কোন ঘরে বসে জায়গায়, পার্টিকুলার ল্যাবের মধ্যে হবে না সবটা। হ্যাঁ, এবার এবার ঘরে বসে পার্টিকুলার ল্যাবে যখন হবে না, এবার কোন জায়গায় তুমি গবেষণা করবে এটা কে সিলেক্ট করছে? তুমি। হ্যাঁ। তো তুমি যখন সিলেক্ট করছো কোথায় হচ্ছে, সেখানে কি আর সাবজেক্টিভিটি, বায়াসনেস, ভ্যালু আসবে না? আসছে। হুম। Human behavior is too complex to predict precisely any individual's actions. The mere presence of the researcher might affect the behavior that is being studied. বলছে যে হিউম্যান বিহেভিয়ার মানে মানুষের আচরণকে না স্টাডি করা খুবই শক্ত। যে ধরো ধরো আমি আমি দেখতে চাই যে একটা মানুষ কিভাবে বিহেভ করে। ধরো একটা মানুষ একটা ঘরে বসে কিভাবে বিহেভ করে। সেই মানুষটা যাকে তুমি স্টাডি করছো, সে যদি জানে যে ঘরে একটা ক্যামেরা বসানো আছে, সে নর্মালি নিজের ঘরে থাকাকালীন যেভাবে বিহেভ করে, ক্যামেরা বসানো থাকলে সেইভাবে বিহেভ করবে না। কারণ সে জানে একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরা দিয়ে কেউ না কেউ আমাকে দেখছে। এটাই বলছে যে তুমি অবজেক্টিভ ওয়েতে স্টাডি করবে কি করে? হিউম্যান বিহেভিয়ার ইজ টু কমপ্লেক্স টু প্রেডিক্ট। Social patterns change and sociologists are part of the world they study. Making value-free research is difficult. সমাজ বদলাচ্ছে, ভ্যালু বদলাচ্ছে, মানুষ, সোশিওলজিস্টরা এই সমাজের একটা পার্ট। তাই এই সমাজের পার্ট হয়ে
ভ্যালু ফ্রি ওয়েতে একটা গবেষণা করা খুব কষ্টকর। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের অবজেক্টিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্টিভিটির কিছু লিমিটেশনস, যে কোন কোন জায়গাগুলো অবজেক্টিভিটি করতে পারে না। ওকে, এবার আমরা যেটা পড়বো সাপোর্টার্স অফ অবজেক্টিভিটি। Supporters of objectivity argued that sociology should refrain from indulging into questions of what ought to be, but instead focus on explaining what is. তার মানে আমরা চেষ্টা করবো এটা দেখার যে কি হওয়া উচিত ছিল, আমরা দেখবো কি। ঠিক আছে, মানে আমরাই যদি সোশিওলজিস্টরা কখনো উচিত অনুচিত ঠিক ভুল সত্য মিথ্যা এগুলো দেখবে না, সে শুধু যেখানে যেটা ঘটছে সেটা তুলে ধরবে, দ্যাট ইজ হোয়াট ইজ, নট হোয়াট অট টু বি, কি হওয়া উচিত ছিল না, কি। The nature of discipline is such that it deals with humans having consciousness and the relationship and actions. Complete objectivity is not possible. কমপ্লিট অবজেক্টিভিটি আমাদের স্বীকার করে নিতে হবে যে সম্পূর্ণরূপে অবজেক্টিভিটি সম্ভব না। মানুষের মধ্যে বিবেক আছে, ভাবনা আছে, চিন্তা আছে, সম্পর্ক আছে, তাই প্রত্যেকটা কর্মের মধ্যে আমাদের অবজেক্টিভিটি মানে সরি সাবজেক্টিভিটি থাকবেই। তাই আমাদের কোথাও না কোথাও স্বীকার করে নিতে হবে যে সম্পূর্ণরূপে অবজেক্টিভ হওয়াটা কোনোভাবে সম্ভব নয়। By the 19th century, non-positivist ideas gained strength, and it was argued that complete objectivity was neither desirable nor achievable. টার্মটা খুব ইম্পর্টেন্ট। 1900 শতকে মানে 19th সেঞ্চুরিতে নন পজিটিভিস্টরা বলছে, কারা বলছে? পজিটিভিস্টরা না। পজিটিভিস্টরা কেন বলছে না? কারণ পজিটিভিস্টরা বিশ্বাস করে অবজেক্টিভিটি আসল কথা। কারা বলছে? নন পজিটিভিস্টরা বলছে দ্যাট it was argued that complete objectivity was neither desirable nor achievable, যে completely objectivity আমি তো গ্রাস্প করতেই পারবো না, as well as চাইও না। মানুষ, মানুষের আচরণ, মানুষের ব্যক্তিত্ব, সেখানে যদি সাবজেক্টিভিটি থাকে তাহলে আমি অবজেক্টিভ ওয়েতে সেটাকে অ্যানালিসিস করে করবোটা কি? নর নাইদার ডিজায়ারেবল নর অ্যাচিভেবল, চাই না, দরকারও নেই এবং সম্ভবও না। কি সম্ভব না? অবজেক্টিভ ওয়েতে মানুষকে স্টাডি করা বা সোসাইটিকে অ্যানালাইজ করা। ডিলথে, এটা একটা নাম, খুব ইম্পর্টেন্ট নাম। Dilthey was the first to turn the positivist approach based on total objectivity in sociology on its head. He was of the view that a fact approach explores only one dimension as it ignores cultural and ideological dimensions. ডিলথে সেই প্রথম ভদ্রলোক ছিল। কে? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ডিলথে ওয়াজ দ্য ফোর্স টু টার্ন দ্য পজিটিভিস্ট অ্যাপ্রোচ বেসড অন টোটাল অবজেক্টিভিটি, যে তার মানে কি, যে এমন একটা গবেষণা যেটা সম্পূর্ণ অবজেক্টিভ ওয়েতেই আমরা স্টাডি করব। কে বলল? ডিলথে বলল। ওয়েবার ক্রিটিসাইজ করলো। Weber further criticized the fact-based approach and laid down the fundamentals of an interpretivist approach. কি নাম? ইন্টারপ্রেটিভিস্ট অ্যাপ্রোচ। ওয়েবারের অ্যাপ্রোচের নাম ইন্টারপ্রেটিভিস্ট অ্যাপ্রোচ। কার সমালোচনা করে বললো? ডিলথের সমালোচনা করে। ডিলথে বলেছিল পজিটিভিস্ট একটা অ্যাপ্রোচ যেটা কিনা পিওর অবজেক্টিভিটিকে স্টাডি করবে। ওয়েবার বললো সম্ভব না, শুধুমাত্র ফ্যাক্টের উপর বেস করে একটা সোসাইটি একটা কোনো কিছুকে অ্যানালিসিস করা। সেই কারণে সে বললো যে স্টাডিটা হবে সেটা হবে ইন্টারপ্রেটিভিস্ট। কোথা থেকে এসছে? ইন্টারপ্রিটেশন থেকে, যে মানুষ কি করছে সেটা না দেখে মানুষ কেন করছে তার সেটাকে বোঝার চেষ্টা করো, ইন্টারপ্রিটেশনকে বোঝার চেষ্টা করো। ওয়েবারের এই অ্যাপ্রোচটার নাম ইন্টারপ্রেটিভিস্ট অ্যাপ্রোচ। As there are different ideologies and viewpoints in the study of sociology, absolute objectivity is not possible. Okay. Social problem can only be understood within a particular cultural context, and ignoring this context may lead to faulty understanding of the problem. এই পয়েন্টটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বলছি যে কোনটাকে আমরা সামাজিক সমস্যা বলবো। ধরো এখনের একটা সমস্যা হচ্ছে যে সাইবার ক্রাইম, ঠিক আছে, বা সাইবার বুলিং। এই সমস্যাটা তো কিছুদিন আগে সমস্যা বলে গণ্য হতো না। কবে এটা সমস্যা বলে গণ্য হওয়া শুরু হলো? যবে থেকে এটার মাত্রা বাড়তে থাকলো। তাহলে সমাজ যখন টেকনোলজিক্যালি খুব উন্নত দিকে যাচ্ছে, তখন নয় গিয়ে আমরা বুঝতে বা জানতে পারলাম যে সাইবার ক্রাইম বা সাইবার বুলিং ইজ আ সোশ্যাল প্রবলেম। তো তার মানে সমাজের সমস্যা বোঝার জন্য তো সেই কনটেক্সটটাকে বুঝতে হবে। তাই কনটেক্সটকে বাদ দিয়ে সমাজকে আমরা বুঝে উঠতে পারবো না। তাই কনটেক্সটকে বুঝছি সামাজিক সমস্যাকে বোঝার জন্য, মানে কোথাও না কোথাও সাবজেক্টিভ নেচার আসছে। Just because objectivity is difficult to achieve, it does not call for the discard by the investigators and cannot be completed abandoned in social research. বলছে হ্যাঁ, এটা আমরা মেনে নিচ্ছি যে অবজেক্টিভিটিটাকে সম্পূর্ণ ওয়েতে মেনে নেওয়া যায় না,
পিওর অবজেক্টিভিটিটাকে আমরা মানে পিওর অবজেক্টিভিটি নট অ্যাচিভেবল নট ডিজাইরেবল, বাট অবজেক্টিভিটিটাকে আমরা সম্পূর্ণ যে বাদ দিয়ে দেবো তাও নয়, অবজেক্টিভিটি থাকবে আমাদের মধ্যে, বাট কিভাবে আমরা অবজেক্টিভ ওয়েতে স্টাডি করব সেটা শুধু বদলে যাচ্ছে। অবজেক্টিভিটি ইজ নট অ্যান এন্ড ইন ইটসেলফ অ্যান্ড ইট ইজ নট আ ফিক্সড প্রিন্সিপাল। তার মানে অবজেক্টিভিটিটাকে আমরা কিভাবে ব্যবহার করেছি না এটাই শেষ, এটার মাধ্যমেই আমি সবকিছু স্টাডি করব এইভাবে না, বরং একটু ফ্লেক্সিবল ওয়েতে আমরা রাখবো অবজেক্টিভিটিটাকে। The meaning of objectivity has undergone changes. Today, objectivity has to be thought of a continuous and ongoing process rather than an already achieved end result. দেখো এই লাইনটা, যে সমাজ যখন বদলাচ্ছে ঠিক যেমন সমাজের সাথে সাথে ফ্যাক্ট বদলাচ্ছে, সমাজের সাথে সাথে ভ্যালু বদলাচ্ছে, সমাজের সাথে সাথে কিন্তু অবজেক্টিভিটিও বদলাচ্ছে। তাই আমাদের এই সমাজে আমরা এখন অবজেক্টিভিটি বলতে কি বুঝি এবং অবজেক্টিভিটি মানে আমরা কিভাবে অবজেক্টিভিটি অ্যানালিসিস করব সেটাও কিন্তু সোসাইটিতে বদলাচ্ছে ক্রমশ। So despite conflicting perspectives in sociology, objectivity can be maintained. Objectivity and value neutrality are not one and the same thing, as values are part and parcel of human thinking and society. সুতরাং সব কথা শেষে আমরা এটুকু বলতে পারি যে যদিও অবজেক্টিভিটি এবং ভ্যালু নিউট্রালিটি আর নট ওয়ান, যে আমরা কিভাবে আমাদের ভ্যালুটাকে নিউট্রাল রাখবো আর কিভাবে আমরা অবজেক্টিভ ওয়েতে কোনো একটা কিছুকে স্টাডি করব, দুটো সেম না হলেও সবটাই আমাদের জন্য দরকার। যে একদিকে যেমন আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে দ্যাট উই আর সাবজেক্টিভ, আমাদেরকে আমাদের সোশ্যাল কনটেক্সটটাকে জানতে হবে, বুঝতে হবে, আমরাই সোশ্যাল প্রবলেমের এরিয়াটা চুজ করব, আমরাই চুজ করব কার উপর গবেষণাটা করব, আমরা বুঝে নেব যে কোন কোন জায়গায় আমি সাবজেক্টিভ, আমরা ভার্সটেশন ইউজ করব, আমরা ইন্টারপ্রিটেশনকে বোঝার চেষ্টা করব, আমরা ভ্যালুটাকে ফ্রি রাখার চেষ্টা করব, আমরা ভ্যালু নিউট্রাল হওয়ার চেষ্টা করব এবং অবজেক্টিভিটিটাকে ফ্লেক্সিবল ওয়েতে ইউজ করব। তখন গিয়ে আমরা পুরোপুরিভাবে এই ফ্যাক্ট ভ্যালু অবজেক্টিভিটির একটা ভালো কম্বিনেশনের মাধ্যমে সোসাইটিটাকে অ্যানালিসিস করার চেষ্টা করতে পারি। ওকে, ম্যাক্স ওয়েবারস ভিউ অন অবজেক্টিভিটি অ্যান্ড ভ্যালু নিউট্রালিটি ইন সোশিওলজিক্যাল রিসার্চ। এইবার আমরা কোন গল্পে আসছি, একদম শেষ গল্প, যেখানে কিনা ম্যাক্স ওয়েবার বলেছিলেন যে কিভাবে আমরা অবজেক্টিভিটি এবং ভ্যালু নিউট্রালিটিকে সমাজে পেতে পারি। ওয়েবার উনি তো ম্যাক্স ওয়েবার তো ওই ভ্যালু বা ফ্যাক্টের উপরে মানে অতটা ইয়ে ছিলেন না। উনি উনি আলাদা একটা পদ্ধতি বলেছিলেন। হ্যাঁ, সেই এর পদ্ধতিটার আগে নাম এর এখন আগে আমি কি কোথায় বললাম, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান ইন্টারপ্রেটিভিস্ট অ্যাপ্রোচ। ইন্টারপ্রেটিভ অ্যাপ্রোচ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওয়েবার পুট আর ওই ফরওয়ার্ড টু ভার্সিহেন ভার্স্টেন দ্য মেথড। ভার্সন ঠিক আছে, আমরা ইন্টারপ্রিটেশন বোঝার চেষ্টা করব। ওয়েবার পুট ফরওয়ার্ড টু টায়ার্ড অ্যাপ্রোচ টু ভ্যালু ফ্রি সোশ্যাল সায়েন্স। তার মানে কি সে চেষ্টা করছে যে একটা ভ্যালু ফ্রি সোশ্যাল সায়েন্স বানানোর। অ্যাকর্ডিং টু হিম, end purpose and its selection in the research may be affected by the values, but once it is decided the process of research may be affected by the values, but once it is decided the process of research itself should not be contaminated by the values of the researcher। তার মানে এই কথাটা হচ্ছে সেই কথাটা একদম প্রথমের, যে আমরা কোন বিষয়ের উপর গবেষণা করব সেইখানে হয়তো আমার ভ্যালু সিস্টেম আসছে, কিন্তু একবার যখন আমি নিজস্ব ভ্যালু দিয়ে সিলেক্ট করে নিলাম যে আমি এইটার উপরই গবেষণা করব, লেটার স্টেজে যেন আমার কোনো রকম ভ্যালু না আসে, এবং এটাই উপরই তিনি জোর দিয়েছিলেন। Example, when we have to compare different social systems like religious, political, it is difficult to choose one over other without taking a value or end into consideration। যে তুমি ভাবনা চিন্তা করার চেষ্টা করছো যে কোন সোশ্যাল সিস্টেমটা মানে একটার সাথে আরেকটার ডিফারেন্স কি বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তখন কিন্তু আমাদের একটা স্ট্যান্ড নিতেই হয়। মানে ধরো আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে কোন ভ্যালু সিস্টেমটা মানে কোন সোশ্যাল সিস্টেমটা বেশি গুরুত্বপূর্ণ সমাজের জন্য, ধর্ম নাকি রাজনীতি, তুমি বলছো স্যার ধর্ম। ধর্ম কেন বলছো? তার কারণ তুমি এখন ভ্যালু ওরিয়েন্টেড হয়ে গেছো, বলছো যে হ্যাঁ এই জায়গায় তুমি ভ্যালু ওরিয়েন্টেড হও, কোনো অসুবিধা নেই, বাট এর ওপর যখন তুমি গবেষণাটা করবে তখন যেন ভ্যালু না আসে। On the other hand, Weber believed that once a value and pure perspective has been established, then a social scientist could conduct a value free। ব্যাপারটা বোঝো, যে তুমি নিজে স্বীকার করে নিয়েছো ইউ আর সাবজেক্টিভ, তুমি নিজের ইচ্ছার উপর তৈরি করে একটা গবেষণার ক্ষেত্র বেছে নিচ্ছ, তারপর তুমি তার উপর ভিত্তি করে যে গবেষণাটা করবে তখন সেটা ভ্যালু ফ্রি হবে, অ্যাকর্ডিং টু ওয়েবার। It is difficult to discover the complete truth in social research, but this should not be an excuse to shun objectivity completely, and it be used in the social research process as far as possible. It is difficult to discover the complete truth in social research,
প্রকৃত সত্য উদ্ভাবন করা সমাজে খুবই কঠিন একটা বিষয়, বাট দিস শুড নট বি অ্যান এক্সকিউজ টু শান অবজেক্টিভিটি। যে হ্যাঁ, প্রকৃত সত্য উদ্ঘাটন করা খুবই কষ্টকর, তাই বলে যে আমরা অবজেক্টিভিটিকে টোটালি বাদ দিয়ে দেবো সামাজিক গবেষণা থেকে, এটাও কিন্তু নয়। For Weber, ideal types represents the use of objectivity in research. Ideal types are not perfect models but typical problem solving devices. এখানে আমরা ম্যাক্স ওয়েবারের আরেকটা টার্ম পেলাম, টার্মটার নাম কি? আইডিয়াল টাইপ। তিনি কি বলছেন যে আইডিয়াল টাইপটা হচ্ছে, ফর ওয়েবার আইডিয়াল টাইপস রিপ্রেজেন্ট দ্য ইউজ অফ অবজেক্টিভিটি, যে আইডিয়াল টাইপের মাধ্যমে আমরা পারফেক্টলি কিভাবে অবজেক্টিভিটিটাকে ইউজ করবো সেটা জানতে পারি বা বুঝতে পারি। আইডিয়াল টাইপস আর নট পারফেক্ট মডেলস বাট টিপিক্যাল প্রবলেম সলভিং ডিভাইসেস। টার্মটা লিখে রাখো, আইডিয়াল টাইপ মানে কি? কোনো একটা জিনিস তার আদর্শ ক্যারেক্টারিস্টিক্স কি কি হওয়া উচিত সেইটাকে ম্যাক্স ওয়েবার আইডিয়াল টাইপ বলছে। এটা আমি কখন বললাম? এখন বলছি যেখানে আমরা ম্যাক্স ওয়েবার নিয়ে আলোচনা করছি না, যেখানে আমরা আলোচনা করছি ফ্যাক্ট, ভ্যালু অ্যান্ড অবজেক্টিভিটি নিয়ে। তাই আইডিয়াল টাইপটাকে আমি খুব বেশি ইলাবোরেট করলাম না। আইডিয়াল টাইপ মানে আমরা কি বুঝলাম? যে কোনো একটা জিনিসের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স কি হওয়া উচিত সেই অনুযায়ী ওয়েবার একটা টার্ম বলেছিলেন আইডিয়াল টাইপ, যে আইডিয়াল টাইপ যেমন সব মানুষের থাকে, অবজেক্টিভিটিরও কিছু আইডিয়াল টাইপ থাকে, সেই অনুযায়ী আমরা বুঝবো যে অবজেক্টিভিটিটা কতটা ব্যবহার করব, তার ক্যারেক্টারিস্টিক্স কি হওয়া উচিত। এই পদ্ধতিতে নাকি বেস্ট ওয়েতে অবজেক্টিভিটিটাকে ব্যবহার করা যায় সোশ্যাল রিসার্চে। Though the construction of ideal types may be affected by personal values of the researcher, but their careful and objective construction ensures that are usable for other researchers also. আবার সেই একই কথা, যে তোমার আইডিয়াল টাইপ কি, মানে একটা আদর্শ ছেলের চরিত্র কি তোমার মাথায় রয়েছে, একটা আদর্শ অ্যাসপিরেন্টের চরিত্র কি হওয়া উচিত তোমার মাথায় আছে। এই যে তোমার মাথায় যেটা আছে সেটা আইডিয়াল টাইপ। এইবার অ্যাকর্ডিং টু ওয়েবার, যে তুমি যখন নিজের মাথায় সাজাচ্ছ যে একটা আইডিয়াল অ্যাসপিরেন্টের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়, মেবি তুমি বায়াসড, মেবি তোমার মধ্যে ভ্যালু আছে, কিন্তু তুমি যখন সাজাবে না, কিভাবে সাজাবে? কেয়ারফুল অ্যান্ড অবজেক্টিভ কনস্ট্রাকশন। তুমি নিজেও জানো যে ইস আমি এগুলো করতে পারছি না, একটা অ্যাসপিরেন্ট এটা করে, বা আমার এরকমটা হওয়া উচিত ছিল, আমি এটা হতে পারছি না। এই যে তোমার মনে যেটা আসে, তার মানে কি তোমার মাথায় একটা আইডিয়াল কনস্ট্রাকশন রয়েছে, সেটা তুমি হওয়ার চেষ্টা করছো এবং হতে পারছো না। এটাই ওয়েবার বলার চেষ্টা করেছিলেন, যে এই আইডিয়াল টাইপটা যখন আমরা সাজিয়ে নেব, রিসার্চে সেটা হওয়ার চেষ্টা করবে, তখন সে এমন ভাবে সেই জিনিসটাকে সুন্দরভাবে সাজাবে যে সে নিজেও জানবে যে সে কি হতে চায়। এত অব্দি বুঝলে কি বুঝলে না? হ্যাঁ স্যার। ওকে, কনক্লুশন। কনক্লুশন হচ্ছে অবজেক্টিভিটি ইজ নট অ্যান এন্ড ইন ইটসেলফ, এটা আমরা পড়েছি, অ্যান্ড ইট ইজ নট আ ফিক্সড প্রিন্সিপাল পড়েছি। মিনিং অফ অবজেক্টিভিটি টুডে ইজ নট দ্য সেম, ইট হ্যাজ আন্ডারগন চেঞ্জেস। সবই এই লাইনগুলো আমরা আগে পড়ে এসেছি। টুডে অবজেক্টিভিটি হ্যাজ টু বি থট অফ অ্যান কন্টিনিউয়াস অ্যান্ড অনগোয়িং প্রসেস রাদার দেন অ্যান অলরেডি, এই আওয়াজ আসছে। Today, objectivity has to be thought of an continuous and ongoing process rather than an already achieved end result. So, despite conflicting perspective in sociology, objectivity can be maintained while adopting each one of them. বলছি যে অবজেক্টিভিটি ধারণাটা চেঞ্জ হয়ে গেছে, তাই যে ধারণাটা চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী আমাদের সোশিওলজির মধ্যে অবজেক্টিভিটিটাকে ইনহেরিট করতে হবে। Objectivity and value neutrality are not one and the same thing as values are part and parcel of human thinking and society. এটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে অবজেক্টিভিটি আর ভ্যালু নিউট্রালিটি সেম না, ঠিক আছে? যে সেটা মানুষের চরিত্রে দুটো আলাদা আলাদা দিক। অবজেক্টিভিটি মানে হচ্ছে যে তুমি কিভাবে সাবজেক্টিভনেসকে সরিয়ে রেখে স্টাডিটা করছো, আর ভ্যালু নিউট্রালিটি মানে হচ্ছে যে তুমি তোমার ভ্যালু আছে, কোথায় আছে, কতটা আছে জেনেও সেটাকে তুমি নিউট্রাল রেখে কোনো একটা স্টাডি করছো, অ্যানালিসিস করছো, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস ছিল তাহলে এতটাই।